সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আরও একবার চ্যানেলে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের যে সেকেন্ড সামেটিভের কোশ্চেন ব্যাংকের স্কুলগুলো সেগুলো নিয়েই। তবে তোমাদেরকে বলে দেব যে এর আগে কিন্তু লাস্ট একটা ভিডিওতে আমরা সবেমাত্র প্রথম স্কুল থেকে অর্থাৎ 1 নম্বর স্কুল থেকে 3 নম্বর স্কুল সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের এই স্কুলগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 4 নম্বর স্কুল, 5 নম্বর স্কুল এবং 6 নম্বর স্কুল নিয়ে। তো যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরকে বলবো যে তোমাদের ক্লাস ওরিয়েন্টেড বিভিন্ন ভিডিও, বাংলা হোক ইংরেজি হোক, বিভিন্ন ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি পাবলিশ করা রয়েছে। যাদের প্রয়োজন যে কোনো বাংলা গল্প বা ইংরেজি গল্প সারমর্ম বা তাৎপর্য যদি দেখার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেল ভিজিট করে তোমাদের প্লেলিস্ট ফলো করলে সেই কাঙ্ক্ষিত ভিডিওর বিষয়ে তোমরা দেখতে পাবে। তো আর তোমাদেরকে বলবো যে যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও যাতে এরকম তোমাদের ক্লাসে ওরিয়েন্টেড ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। এবং ফেসবুক পেজ থেকে যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করো এবং লাইক করে দিও। তো ঠিক আছে, আমরা আজকে আর কথা না পারি চলে আসবো প্রথম আলোচনা। আজকে প্রথম যে স্কুল সেটা 281 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো তোমরা 281 পৃষ্ঠা বের করবে। আমরা দেখতে পাচ্ছি যে 281 নম্বর পৃষ্ঠা একদম নিচের দিকেই রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল। তো এই স্কুলটা নিয়ে আজকে প্রথমে আলোচনা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু কবিতা নেওয়া রয়েছে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তো এর আমরা উত্তরে চলে আসবো। প্রশ্নোত্তরে দেখো প্রথমে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কমা এপোস্ট্রফি নিথ মিনস কী হবে? বিনিথ। অপশান এ হবে উত্তর। 2 দেখো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট কী হবে? অ্যাজ মাচ অ্যাজ ইট কুড। বি দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ, অর্থাৎ কবির কি ইচ্ছা? দেখো দ্য পোয়েট উইশেস টু গো ব্যাক টু দ্য ডেজ অফ আর ইউথ। কবি কিন্তু তার শৈশবের দিনগুলোতে ফিরে যেতে চাইছেন। হোয়াই ডাজ দ্য মিস্ট প্রেডিক্ট নো স্টর্মস দ্য নেক্সট ডে? কী হবে? দ্য মিস্ট প্রেডিক্টস নো স্টর্মস দ্য নেক্সট ডে বিকজ দ্য ডে হ্যাজ অলরেডি ওয়েপস ইটস ফিল। দিনটা কিন্তু যথেষ্ট পরিমাণে কান্না করে ফেলেছে বা যথেষ্ট বৃষ্টি ঝরিয়েছে, সেই জন্য কিন্তু আগামীকাল যে ঝড় বৃষ্টি হবে না এই ব্যাপারে কিন্তু পরিষ্কার বলে দেওয়া যাচ্ছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ইয়াং সিগাল যেটা হিজ ফার্স্ট ফ্লাইট, এইটার থেকে সিন নেওয়া। তো আমরা এর প্রশ্ন উত্তরে চলে আসবো। দেখো প্রথমে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, রাইট টি আর এফ। আর আমাদের সাপোর্টিং দিতে হবে। দেখো প্রথমে হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি আপওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। সে অর্থাৎ ইয়াং সিগাল সে আস্তে আস্তে উপরের দিকে এবং বাইরের দিকে উঠছিল, এটা কিন্তু ফলস হবে। সাপোর্টিং হবে কি? হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি টু ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। 2 দেখো টেরর সিজড হিম অনলি ফর এ মোমেন্ট, অর্থাৎ ভয় তাকে কয়েক মুহূর্তে মানে এক মুহূর্তের জন্যে স্তম্ভিত করে রেখেছিল। তো এটা কী হবে? ট্রু হবে, টি লিখবো। দেন টেরর সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট। এটা কিন্তু এই দুটো লাইন লিখে দিতে হবে, তাহলে বেটার হবে। দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হি আটার্ড আ জয়াস স্ক্রিম, হোয়াই ওয়াজ ইট জয়াস? কী হবে? ইট ওয়াজ জয়াস বিকজ দ্য ইয়াং সিগাল ফ্ল্যাপড হিজ উইংস অ্যান্ড সোর্ড আপওয়ার্ডস। তো এটা জয়াস ছিল কারণ সে নিজেই তার ডানা ঝাপটেছিল এবং উপরের দিকে উঠছিল আর কি। 2 দেখো হাউ ডিড হি আনসার হিজ মাদার? সে কীভাবে তার মাকে উত্তর দিয়েছিল? হি আনসার্ড হিজ মাদার উইথ অ্যানাদার স্ক্রিম, আর একটা চিৎকার করে উত্তর দিয়েছিল। হি হ্যাড 3 সিবলিংস। তো আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল যে হাউ মেনি সিবলিংস ডিড হি হ্যাভ, মানে তার কতগুলো ছিল ভাই বোন আর কি। সিবলিংস মানে ভাই বোন। তো হি হ্যাড 3 সিবলিংস। কেমন? তা এরপর আমরা আনসিনে চলে আসবো। স্বামী বিবেকানন্দ, দ্য গ্রেট সোল লাভড অ্যান্ড রিভার্ড ইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ওয়াজ বর্ন অ্যাট 6:33 ফিউ মিনিটস বিফোর সানরাইজ অন মানডে জানুয়ারি 12, 1863। তো 1863 সালে 12ই জানুয়ারি ওই সোমবার ছিল, আর সূর্যোদয়ের আগেই মানে 6:33 দিকে তিনি জন্মেছিলেন এবং তিনি কিন্তু মানে প্রাচ্য এবং পাশ্চাত্য সব জায়গাতেই তিনি সম্মানিত বা সমাদৃত। এবার দেখো ইট ওয়াজ দ্য ডে অফ দ্য হিন্দু গ্রেট হিন্দু ফেস্টিভ্যাল মকর সংক্রান্তি, হোয়েন স্পেশাল ওয়ার্শিপ ইজ অফার্ড টু দ্য গঙ্গা বাই মিলিয়ন্স অফ ডিভোটিস। তো এটা কিন্তু একটা পবিত্র দিন ছিল, এটা মকর সংক্রান্তির দিন ছিল এবং গঙ্গা মাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তারা অর্পণ করেন পুজো। হিজ মাদার ভুবনেশ্বরী দেবী নেমড হিম বীরেশ্বরা। তো তার মা তাকে কিন্তু বীরেশ্বর নাম দিয়েছিলেন। দ্য ফ্যামিলি হাউএভার গেভ হিম দ্য নেম অফ নরেন্দ্রনাথ দত্ত।
তো যাই হোক পরিবার তাকে কিন্তু নরেন্দ্রনাথ দত্ত নাম দিয়েছিল, কলিং হিম ফর শর্ট নরেন্দ্র, তাকে কিন্তু ছোট মানে সংক্ষেপে নরেন্দ্র বলে ডাকতেন, অর মোর এন্ডিয়ারিংলি নরেন, বা আরও আদর করে নরেন ডাকতেন। দ্য দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা ইন্টু হুইচ নরেন্দ্রনাথ হ্যাড বিন বর্ন ওয়াজ ওয়েল নোন ফর হিজ অ্যাফ্লুয়েন্স, ফিলান্থ্রফি, স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট। তো ওই জায়গা মানে এই পরিবারটা কিন্তু এই প্রচুর ধনী ছিল প্রথম দিকে, আর মানব হিতৈষী ছিল, মানুষের ভালোর জন্য তারা ইয়ে করতেন, মানে ভাবনা চিন্তা করতেন। স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ছিলেন তারা, কিন্তু মানে স্বাধীন চেতা ছিলেন। দ্য গ্র্যান্ডফাদার দুর্গাচরণ আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট সান, তো প্রথম সন্তানের জন্মের পরে তার ঠাকুরদা আর কি, হ্যাড রিনাউন্সড দ্য ওয়ার্ল্ড ইন সার্চ অফ গড, তো তিনি কিন্তু মানে একজন সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন আর কি, এরকম একটা ব্যাপার। দ্য ফাদার বিশ্বনাথ অ্যান অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, তো কলকাতা হাইকোর্টে তিনি কিন্তু অ্যাটর্নি অফ অ্যাট ল ছিলেন। স্বামী বিবেকানন্দের বাবা আর কি বিশ্বনাথ দত্ত, তো ওয়াজ ওয়েল ভার্সড ইন ইংলিশ অ্যান্ড পার্সিয়ান লিটারেচার, তো তিনি কিন্তু ইংরেজি এবং পার্সিয়ান পারতেন আর কি। and often entertained himself and his friends by reciting from the Bible and the poetry of Hafiz, both of which he believed contained truths unmatched by human thinking elsewhere. তো এই দুটো বই তিনি কখনো কখনো বন্ধুদের মানে শোনাতেন আর কি, মানে একটা হচ্ছে বাইবেল এবং একটা হচ্ছে হাফিজের কবিতা আর কি। তো এই দুটো তার মনে হতো যে এগুলোর মধ্যে সবই সত্য ব্যাপার রয়েছে আর কি, কেমন। তো দেখো আমরা চলে আসবো প্রথমে প্রশ্ন, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অফ দ্য প্যাসেজ। ডেট অফ বার্থ অফ স্বামী বিবেকানন্দ কী হবে, জানুয়ারি 12, 1863। হিজ মাদার্স নেম কী হবে, ভুবনেশ্বরী দেবী। আচ্ছা এইদিকে চলে আসবো আমরা পরে। হিজ ফাদার্স প্রফেশন, বাবা কী করতেন, অ্যাটর্নি অ্যাট ল। আর বিবেকানন্দস ফাদার ওয়াজ ওয়েল ভার্সড ইন কী হবে, ইংলিশ অ্যান্ড পার্সিয়ান লিটারেচার। তো দেখো বি দ্য আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ওয়ার দ্য ডিফারেন্ট নেমস গিভেন টু বিবেকানন্দ বাই দ্য দত্ত ফ্যামিলি। দ্য দত্ত ফ্যামিলি গেভ বিবেকানন্দ দ্য নেম অফ নরেন্দ্রনাথ দত্ত, কলিং হিম। তো বন্ধুরা এখানে নেমস করে দিও একটু, আমার এখনো ভুল হয়ে গেছে। নেমস অফ নরেন্দ্রনাথ দত্ত, কলিং হিম ফর শর্ট নরেন্দ্র, আর মোর এন্ডিয়ারিংলি নরেন, এই নামগুলো কিন্তু দেওয়া হয়েছিল তাকে। তো হোয়াট ওয়াজ দ্য পার্সোনাল বিলিফ অফ বিশ্বনাথ দত্ত অ্যাবাউট দ্য বাইবেল সম্পর্কে তার ধারণা কী ছিল। বিশ্বনাথ দত্ত বিলিভ দ্য বাইবেল কন্টেইন ট্রুথস আনম্যাচড বাই হিউম্যান থিঙ্কিং এলসওয়্যার। তো আমরা এখানে গ্রামারে চলে আসবে এবার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। তো দেখো মাই 5-year-old ডটার মিঠি ক্যানট লিভ কী হবে, without chatting. I really believe that during all her life she has not wasted a minute in silence. তো 5 দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। 1 tears filled her eyes, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, কী হবে, her eyes were filled with tears। 2 দেখো টেল দ্য ট্রুথ, কী হবে, টেল হোয়াট দ্য ট্রুথ ইজ, এটা কমপ্লেক্স আর কি করতে হবে। তো 3 দ্য শপকিপার মেড আ রিডাকশন ইন প্রাইস, এটাকে আমাদের রিরাইট করতে হবে ভার্ব ফর্ম, রিডাকশানের ভার্ব ফর্ম। তো রিডাকশানের ভার্ব ফর্ম হচ্ছে রিডিউস, তো সেটা আমাদের ইউজ করতে হবে। তো দেখো দ্য শপকিপার রিডিউসড দ্য প্রাইস। 6 চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তো ইনসার্টস কী হবে, লুকিং ফর। বন্ধুরা কেন লুকিং ফর হবে, দেখো ইজের পরে আমার তো লুক লিখতে হচ্ছে, তোমরা জানি ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করা হয়, তাছাড়া এমনি ইজের পরে তো লুক কোনোদিন লেখা যায় না, সেটা তো টেন্স মেনটেন হয় না, তাই ইজ লুকিং ফর হবে কিন্তু। 2 দ্য ডেথ পেনাল্টি, আচ্ছা অ্যাবলিশড কী হবে, ডান অ্যাওয়ে উইথ, কেন, কারণ হ্যাজ বিন আছে, মানে এটা V3 ফর্ম, তো ডান অ্যাওয়ে উইথ হবে। 3 দ্য ভিলেজার্স আর চেজিং দ্য হার্ড অফ এলিফ্যান্টস, চেজিং কী হবে, রানিং আফটার। তো 7 আমরা দেখে নেব যে ওয়ার্ড মিনিং যেটা আর কি, গ্র্যান্ট অফ অর পেমেন্ট মেড টু সাপোর্ট আর স্টুডেন্টস এডুকেশনকে, স্কলারশিপ যেটা আর কি। আ পার্সন হু ইজ ভেরি ইন্টারেস্টেড ইন অ্যান্ড এনথুসিয়াস্টিক অ্যাবাউট সামথিং আর সামথিং, ডিভোটি মানে ভক্ত যেটাকে বলা হয় আর কি। এবার নেক্সট আমরা চলে যাবে বাঁকুড়া জিলা স্কুল, যেটা রয়েছে তোমাদের 284 পৃষ্ঠাতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই মানে অল সামারিনের ডে যেটা আর কি, এর থেকে সিনটা নেওয়া হয়েছে। তো প্রথমে দেখো রিড দ্য টেক্সট আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো আ বুম অফ থান্ডার। তো যাই হোক এটা আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে চলে আসবো। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রথমে দেখো দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিড নাইট, হোয়াট ডিড ইট ইন্ডিকেট, কী হবে, ইট ইন্ডিকেটেড দ্যাট দ্য সান এগেইন সেট ইন ভেনাস অ্যান্ড সো সানলাইট ওয়েন্ট অফ দেয়ার। তো এটা কিন্তু এটাই বোঝায় যে সূর্য আবার অস্ত গিয়েছিল এবং সূর্যের আলো মানে রোদ্দুর সেটাও কিন্তু চলে গিয়েছিল। 2 দেখো ইন এ ফ্লাশ, হোয়াট ডাজ দিস ফ্রেজ মিন। ইন এ ফ্লাশ মিনস ইনস্ট্যান্টলি অর উইদিন এ মোমেন্ট, তো এটা মানে কিন্তু ইনস্ট্যান্টলি বা এক মুহূর্তে আর কি।
তিন দাগ দেখো পিক আউট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেক্সট দ্যাট রিপ্রেজেন্টস দ্য সাউন্ড কী হবে, দ্য ওয়ার্ড বুম রিপ্রেজেন্টস দ্য সাউন্ড, এ বুম বলে একটা ওয়ার্ড রয়েছে। চার দাগ দেখো why did the children tumble upon each other, কী হবে, the children tumbled upon each other because the world outside changed within a moment and they tried to go in safe shelter। তারপর পাঁচ দাগ দেখো হোয়াই ডিড দ্য চিলড্রেন ক্লোজ দ্য ডোরস, কেন দরজা বন্ধ করেছিল, দ্য চিলড্রেন ক্লোজড দ্য ডোরস সো দ্যাট দ্য ব্যাড ওয়েদার অফ দ্য আউটার ওয়ার্ল্ড ক্যানট ডিস্টার্ব দেম। তো বাইরের যে পরিস্থিতি আর কি সেটা যেন তাদেরকে অস্বস্তিতে না ফেলে। ছয় দাগ দেখো হোয়াট ডিড দে হিয়ার ফ্রম ইনসাইড দ্য ডোরস, কী হবে, দে হার্ড ফ্রম দ্য দে হার্ড ফ্রম ইনসাইড দ্য ডোরস, এবার লিখতে হবে দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিহোয়ার। তো এটা কিন্তু উত্তর। এবার আমরা আনসিনটা দেখতে পাচ্ছি পরে এই স্কুলের আর কি। তো এখানে দেখো দ্য বিগিনিং অফ দিস সানফিল্ড সিজন উইথ দ্য সান হিডেন বিহাইন্ড দ্য গ্রে ক্লাউডস ব্রিংস চিয়ার টু মেনি অফ আস ওয়েটিং এগারলি টু স্প্ল্যাশ ইন দ্য রেইন, মানে এখানে বর্ষা ঋতু সম্পর্কে বলা রয়েছে আর কি। যখন মেঘের আড়ালে থেকে দেখা যায় আর কি, মানে যখন সূর্য ডুবে যায় আমাদের কিন্তু খুব মজা হয়, আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করি। অফকোর্স নট এভরিথিং অ্যাবাউট রেইন ইজ গ্ল্যামারাস, তো মানে রেইন যেটা বৃষ্টি বা বর্ষাকালে সব কিছু কিন্তু সুন্দর নয়, স্পেশালি হোয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট এন্ডলেস ট্রাফিক জ্যামস, তো যখন ট্রাফিক জ্যামের মধ্যে তুমি আটকে পড়েছো বৃষ্টির মধ্যে, দ্য ব্যাড রোডস ডটেড উইথ পটহোলস, বাজে রাস্তা যেটা কি না খাদাখন্দে ভর্তি, আনক্লিয়ার্ড গার্বেজ, তো অপরিষ্কার যে নোংরা আবর্জনার ঢিবি, অ্যান্ড দ্য স্পেট অফ ওয়াটার বর্ন ডিজিজেস, তো জলবাহিত যে রোগগুলো তাদের বাড়বাড়ন্ত আর কি। অলসো ভাইরাল ইনফেকশনস লাইক কোল্ডস অ্যান্ড কাফস মেক দেয়ার প্রেজেন্স ফেল্ট, তো এই সময় বর্ষাকালে কিন্তু এই ঠান্ডা লাগা, সর্দি লাগে বা কাশি লাগা এগুলো কিন্তু নিজেদের উপস্থিতি অনুভব করায় আমাদেরকে। মোস্ট ইনফেকশাস ডিজিজেস প্রিভ্যালেন্ট ইন দ্য রেইনি সিজন ক্যান বি প্রিভেন্টেড বাই সিম্পলি ওয়াশিং আওয়ার হ্যান্ডস রেগুলারলি, তো যে সমস্ত এই ইনফেকশাস ছোঁয়াচে যে সমস্ত মানে ইনফেকশান থেকে সৃষ্ট যে সমস্ত রোগ হয় বর্ষাকালে সেগুলো কিন্তু আমরা হাত পরিষ্কার করার মাধ্যমে অনেকটা কমিয়ে ফেলতে আমরা প্রতিরোধ করতে পারি। স্ক্রাবিং হ্যান্ডস রেগুলারলি উইথ ওয়াটার, জল অ্যান্ড সোপ, জল এবং সাবান দিয়ে হাত মানে ডোলে ডোলে ধোয়া আর কি, ক্যান প্রিভেন্ট আস ফ্রম কন্ট্রাক্টিং ইন্সপিরেটরি অ্যান্ড ডায়রিয়াল ডিজিজ, তো এই শ্বাসজনিত যে সমস্যা রোগ আর কি বা ডায়রিয়া এগুলো থেকে কিন্তু আমাদের এইভাবে বাঁচতে পারি আমরা এই হাত ধুয়ে ধুয়ে আর কি। কিডস হ্যাভ এ লোয়ার লেভেল অফ ইমিউনিটি, বাচ্চাদের কিন্তু যে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে নিম্ন লেভেল থাকে, মানে থাকেই না, কম থাকে আর কি। অ্যান্ড হেন্স হ্যান্ড ওয়াশিং বিকামস এ ক্রুশাল পার্ট অফ দেয়ার লাইফস্টাইল, তো তাদের জীবনে কিন্তু হ্যান্ড ওয়াশিংটা বেশি প্রয়োজন। দ্য হিউম্যান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ক্যান সার্ভাইভ অন সারফেসেস ফর আপ টু 8 আওয়ার্স, তো কোনো একটা জায়গায় কোনো একটা মানে পুরো জায়গায় আর কি সারফেস কোনো একটা জায়গাতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু মাত্র 8 ঘন্টা থাকতে পারে, মেকিং পিপল সাসেপ্টেবল টু ক্যাচিং ইচ টাইম, তো এটা কিন্তু মানুষদেরকে সমর্থ করে যে যতবারই তারা টাচ করছে দ্য ইনফেক্টেড সারফেস, সেই ইনফেকশন হয়ে যাওয়া যে উপরিতল যে জায়গাটা সেখানে যদি তারা হাত দেয়, হেন্স রিপিটেড হ্যান্ড ওয়াশিং ইজ রিকোয়ার্ড, তো এই কারণেই কিন্তু ঘন ঘন হাত দেওয়াটা প্রয়োজন আর কি। তোমরা চলে এই দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, দ্য সানফিল্ড সিজন মেনশনড ইন দ্য প্যাসেজ কী হবে, ব্রিংস চিয়ার ফর মেনি অফ আস, দুই দাগে দেখো মেনি পিপল ওয়েট ফর দ্য রেইন টু কী হবে, স্প্ল্যাশ ইন টু স্প্ল্যাশ ইন, এটুকুই উত্তর আর কি। তো তিন দাগ দেখো ওয়ান থিং দ্যাট ইজ নট গ্ল্যামারাস অ্যাবাউট দ্য রেইন কী হবে, ইজ এন্ডলেস ট্রাফিক জ্যামস, তো চার দাগ দেখো ডিজিজ প্রিভ্যালেন্ট ইন দ্য রেইনি সিজন ইজ কাফস। আচ্ছা পাঁচ দাগ সিম্পল মেথড অফ প্রিভেন্টিং ইনফেকশাস ডিজিজেস ইজ ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি, লাইফ স্প্যান অফ হিউম্যান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইজ আপ টু 8 আওয়ার্স, এটা কিন্তু লিখতে হবে। বিদায় দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াই ইজ হ্যান্ড ওয়াশিং ক্রুশাল ফর কিডস, বাচ্চাদের জন্য কেন হাত ধোয়াটা ক্রুশাল হয়ে যায়, হ্যান্ড ওয়াশিং ইজ ক্রুশাল ফর কিডস বিকজ দে হ্যাভ এ লোয়ার লেভেল অফ ইমিউনিটি। আচ্ছা এরপরে গ্রামার ভোকাবুলারি আমি দেখে নেবো। তিন দাগ ডু হ্যাজ ডিরেক্টেড হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস, আচ্ছা কমপ্লেক্স করতে হবে, স্টর্মস হুইচ ওয়ার হেভি কজ টাইডাল ওয়েভস এটা করতে পারি, বা ইট ওয়াজ হেভি স্টর্মস দ্যাট কজ টাইডাল ওয়েভস এটাও কিন্তু করা যায়। দুই দাগ দেখো আই ডোন্ট বিলিভ ইট, এটা আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, আই ডিসবিলিভ ইট আমি এটা অবিশ্বাস করি। আচ্ছা তিন দাগ হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম, আচ্ছা এটা লোকেটেড নাউন কী হবে, হেয়ার ওয়াজ দ্য লোকেশন অফ দ্য স্কুল রুম, এই লোকেশনটা কিন্তু নাউন। চার দাগ দেখো অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, হি ওয়াজ বিং লুকড অ্যাট বাই অনলি হিজ মাদার। আচ্ছা পাঁচ দাগ শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, এটা আমাদের নেগেটিভ করতে হবে, ইফ শি ডাজ নট হারি শি উইল মিস ইট, যদি না তিনি
দ্রুত করেন, তাড়াতাড়ি করেন, তাহলে তিনি, না হলে তিনি মানে মিস করে যাবেন। শি মাস্ট হারি অর শি ক্যানট ওয়াচ ইট, একই ব্যাপার, যে কোনো একটা লিখলেই হবে। 6 দাগ দেখো হি ফেল্ট লাকি, এটা আমাদের কম্পাউন্ড করতে হবে, হি ওয়াজ লাকি অ্যান্ড হি ফেল্ট ইট, তো এটাই ব্যাপার। 7 দাগ নো রেসপন্স কেম ফ্রম সিড, এটা আমাদের রেসপন্সের ভার্ব ইউজ করতে হবে। সিড ডিড নট রেসপন্ড, সিড কোনো উত্তর দেয়নি। এখানে প্রচুর গ্রামার দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আরও কিছু রয়েছে, তো আমরা 8 দাগে চলে আসবো। হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল, আমাদের এখানে সিম্পল করতে হবে কী হবে, বেন্ডিং হিজ হেড হি র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল। তো এবার 9 দাগ ওয়ান অফ দেম, আমরা এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করলাম ভার্বের সময় এনজি। ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাক্টস অফুলি, নট অনলি বাট অলসো, কী হবে, ওয়ান অফ দেম ইজ নট অনলি লুজ বাট অলসো অ্যাক্টস অফুলি। এবার দেখো 10 দাগ লাস্ট, আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল, আমাদের এখানে কমপ্লেক্স করতে হবে, আই ওয়াচ দ্য ফল অফ দিস ইভিনিং হুইচ ইজ ক্লাউডি। আচ্ছা, এরপর আমাদের এই ওয়ার্ডের মানে বের করতে, ওয়াইড স্প্রেড মানে হবে ক্রুশাল, আর প্রোন অ্যান্ড ভালনারেবল কী হবে, প্রিভ্যালেন্ট। আজকে শেষ স্কুলে চলে আসবো, বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। তো এটা একটু ডিফিকাল্ট স্কুল আর কি, 286 পৃষ্ঠাতে রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মাইল দ্য মিস থেকে সিনটা নেওয়া। তো আমরা চলে আসবো কবিতার প্রশ্নে। দেখো এখানে প্রথমে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো দেখো 1 দাগ, দ্য মিস টেলস দ্যাট দেয়ার উড বি নো স্টর্ম, কী হবে, টুমোরো। 2 দাগ, দ্য ওয়ার্ড সাইলেন্ট ইজ ইউজড টু ডেসক্রাইব, কী হবে, সরো, সরোকে ডিসক্রাইব করার জন্য সাইলেন্ট ব্যবহার করা হয়েছে। 3 দাগ, দ্য ফলিং ইভিনিং ইজ কম্পেয়ার টু, এই ফলিং ইভিনিংকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, ক্লাউড, কেমন, ক্লাউড ইভিনিং আর কি, ফল। তো যাই হোক, 4 দাগ দেখো, হেয়ার দ্য ওয়ার্ড ড্যাম্প স্ট্যান্ডস ফর, কী হবে, ডিউ, মানে এই ড্যাম্পের মানেটা কী, এখানে ডিউ হবে, কারণ বৃষ্টি তো হবে না। আচ্ছা, 5 দাগ দেখো কমপ্লিট, একটু ভুল বললাম, বি দাগ, complete the sentences with information from the poem. The day has spent its store of silent sorrow. The poet is sure that there would be no storm the next day because the day has wept its fill. Acha, see দেখো, answer the following questions. What is the mood of the poet in this poem? এই কবিতায় কবির কেমন মুড রয়েছে আর কি, কেমন মানসিকতা। The mood of the poet is nostalgic, কেমন, নস্টালজিক, কিন্তু অতীতকালে ফিরে যাওয়ার যে মুড আর কি। শি রেমিনিসেস অ্যাবাউট হার পাস্ট ডেইজ, তো তিনি কিন্তু তার পুরনো দিনগুলোর ব্যাপারে মনে করছেন। অ্যান্ড ওয়ান্টস টু গো ব্যাক টু দোজ ডেইজ, এবং সেই দিনগুলোতে ফিরে যেতে চাইছেন। আন্ডার দ্য গাইডেন্স অফ হার ফাদার, যে দিনগুলো তার বাবার তত্ত্বাবধানে ছিল। 2 দাগ দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট কিপ অন মুভিং ফ্রম পাস্ট প্রেজেন্ট টু পাস্ট, বারবার কেন তিনি বর্তমান থেকে অতীতে ফিরে যাচ্ছেন। The poet keeps on moving from present to past because this day creates a nostalgic feeling in her mind, তার মনের মধ্যে কিন্তু একটা অতীতকে ফিরে পাওয়ার একটা অনুভূতি তৈরি করছে। অ্যান্ড she thinks her past days under the guidance of her father are, এটা আর হবে, আর বেটার দ্যান দ্য প্রেজেন্ট ওয়ান্স, বর্তমান দিনগুলির থেকে তার বাবার গাইডেন্সের পাস্ট দিনগুলো কিন্তু বেশি সুন্দর ছিল, এটাই এখানে বলতে চাওয়া হচ্ছে। তোমরা এখানে যামিনী রয়ের ব্যাপারে একটা আনসিন দেখে নেবো। যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ টেগোর, তো অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন ছাত্রী ছিলেন যামিনী রয়, সরি ইনি অ্যাকচুয়ালি, যামিনী আসলে ছেলেদের নাম, একটু পরে আমরা দেখতে পাই, এই যে হি বিগান, তো এখানে কিন্তু ছেলে। He began his career as a portrait painter but gave up his career midway to discover a style of his own. তো তিনি কিন্তু পোর্ট্রেট পেইন্টার হিসেবে শুরু করেছিলেন, কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছিলেন তিনি তার ওই পেশাটা বা ওই স্টাইলটা ছেড়ে দিয়েছিলেন নিজের স্টাইল খুঁজে বের করার জন্যে। ইন ডুইং সো, এরকম করার মধ্য দিয়ে বা করার মাধ্যমে হি সট টু ক্যাপচার দ্য এসেন্স অফ সিম্পলিসিটি এমবডিড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল মেসেস, গ্রাম্য প্রকৃতির মধ্যে যে একদম সরলতা, এইটা কিন্তু তুমি মেলে ধরতে চেয়েছিলেন তার এই স্টাইলের মধ্য দিয়ে। নিডলেস টু সে, মানে বলাই বাহুল্য, যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি, ভারতীয় শিল্প মানে যে অঙ্কন ব্যাপার আর কি, তাকে কিন্তু তিনি নতুন মানে ধারা দিয়েছিলেন। ডিউরিং দ্য 1940s হিজ পপুলারিটি রিচড আ নিউ হাইট, তো তার যে জনপ্রিয়তা সেটা কিন্তু নতুন উচ্চতায় পৌঁছেছিল, নতুন শিখরে। হিজ ওয়ার্কস হ্যাড বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশনস, তো তার আন্তর্জাতিক মানে বাইরের দেশে যে সমস্ত এক্সিবিশনগুলো করা হয়, প্রদর্শনী, সেখানে কিন্তু তার কাজগুলো প্রদর্শিত করা হয়েছিল। সাম অফ হিজ ওয়ার্কস ওয়ার এক্সিবিটেড ইন লন্ডন ইন 1946, 1946 সালে লন্ডনেও কিন্তু দেখানো হয়েছিল তার কাজ। অ্যান্ড ইন দ্য নিউ ইয়র্ক সিটি ইন 1953, এবং 1953 সালে নিউ ইয়র্ক সিটিতেও দিন দেখানো হয়েছিল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954, 1954 সালে তাকে ভারত সরকার পদ্মভূষণ পুরস্কার দেন। বাট অল দিস অ্যাডুলেশন লেফট রয়
চেঞ্জড। তো এই সমস্ত খ্যাতি তাকে কিন্তু একদম অপরিবর্তিত রেখেছিল। হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা। তিনি তার জীবনের বেশিরভাগ সময়টা কিন্তু কলকাতায় কাটিয়েছিলেন। তোমরা এখানে ট্রু ফলস দেখে নেবো। আনসার ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ either true or false. Write your true and for false statement in the boxes on the right hand side. তো জামিন রয় gave up his career midway to earn more money. তো নিজের মানে কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন বেশি টাকা উপার্জনের জন্য, এটা ফলস হবে। বাট গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু ডিসকভার স্টাইল অফ হিজ ওন, নিজের স্টাইল খোঁজার জন্য তিনি ছেড়ে দিয়েছিলেন। যদি দেখুন রয়েস পেইন্টিংস ওয়ার এক্সিবিটেড বর্ন ইন ইউরোপ অ্যান্ড ইন আমেরিকা, ট্রু হবে। সাম অফ হিজ ওয়ার্কস ওয়ার এক্সিবিটেড ইন লন্ডন ইন 1946 অ্যান্ড দেন ইন দ্য নিউ ইয়র্ক সিটি ইন 1953। কেমন? এটা কিন্তু ট্রু কেন? কারণ এই যে ইউরোপ মানে হচ্ছে এই লন্ডন তো ইউরোপে অবস্থিত আর নিউ ইয়র্ক তো আমেরিকা অবস্থিত, সেদিন ট্রু হবে। আচ্ছা, এখানে আমরা বিদায়ে চলে আসবো। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যাজ অ্যান আর্টিস্ট হোয়াট ডিড জামিনী রয় ওয়ান্ট টু ক্যাপচার? তো কোন ব্যাপারটাকে মানে তিনি ধরতে চেয়েছিলেন তার ছবির মধ্যে দিয়ে? অ্যাজ অ্যান আর্টিস্ট জামিনী রয় ওয়ান্টেড টু ক্যাপচার দ্য এসেন্স অফ সিম্পলিসিটি এমবডিড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল মেসেস। গ্রাম্য প্রকৃতির যে সরলতা সেটা কিন্তু তিনি তুলে ধরতে চেয়েছিলেন তার অঙ্কনের মধ্য দিয়ে। দুই দেখো, হাউ ডিড জামিনী রয় এনরিচ ইন্ডিয়ান আর্ট? ভারতীয় শিল্পকে তিনি কীভাবে সমৃদ্ধ করেছিলেন? জামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি, মানে তিনি তার নিজের আইডেন্টিটি দিয়েছিলেন ভারতীয় শিল্পকে আর কি। তো এটাই মানে এইভাবে কিন্তু তিনি এটাকে এনরিচ করেছিলেন আর কি। তো এর সঙ্গে আরেকটা লাইন তোমরা জুড়ে দিতে পারো, সেটা হচ্ছে দাস হি এনরিচড ইন্ডিয়ান আর্ট। এইভাবে কিন্তু তিনি ভারতীয় শিল্পকে সমৃদ্ধ করেছিলেন। দেখো, হোয়ার ডিড জামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ? কোথায় তিনি জীবনে বেশিরভাগটা কাটিয়েছিলেন? জামিনী রয় স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ইন কলকাতা। বেশিরভাগটা কিন্তু তিনি কলকাতায় কাটিয়েছিলেন। তো দেখো গ্রামারে চলে আসবো এই স্কুলের। Fill in the blanks with appropriate prepositions. Lata Mangeshkar, perhaps the most distinguished singer, died ড্যাশ মাল্টি অর্গান ফেলিওর। তো রোগ থেকে মরলে অফ হয়, তাই ডায়েড অফ। তারপর টুডে ড্যাশ সাফারিং কী হবে? আফটার সাফারিং বা অন সাফারিং, যে কোনো একটা লিখলেই হবে। ফ্রম ভেরিয়াস জেরিয়াট্রিক ডিজিজেস ফর মোর দ্যান 2 months। দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড কলকাতা হ্যাজ বিন ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। তো আমাদের এটা কী করতে হবে? কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। দেখো, কলকাতা হ্যাজ বিন লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া। তো নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর ভার্ব লিখতে হবে, তারপর আমাদের ডিগ্রি লিখতে হয়, কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দেন লিখতে হয়, তারপরে হচ্ছে মোস্ট আদার লিখতে হয় যদি ওয়ান অফ দ্য থাকে সুপারলেটিভে। তো মোস্ট আদার লিখেছি, তারপরে হচ্ছে এলডি মানে লেটার পার্ট অফ ডিগ্রি, এই লার্জেস্টের পরেরটুকু লিখতে, মানে এই যে ডিগ্রি পরবর্তী অংশটুকু লিখতে হবে। তো এই যে লিখে দেওয়া হয়েছে। দেখো, অল দ্য সোলজার্স ফট কারেজিয়াসলি। সমস্ত সৈনিক সবাই মানে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নাউন ফর্ম অফ দ্য অ্যাডভার্বের নাউন ফর্ম ইউজ করতে হবে। তো কারেজিয়াসলি নাউন ফর্ম মানে কারেজ আর কি। অল দ্য সোলজার্স ফট উইথ কারেজ, এটা কিন্তু সঠিক উত্তর। দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য ডায়াগনোসিস ওয়াজ ডান দ্য ডক্টরস স্টার্টেড দ্য ট্রিটমেন্ট। এটা আমাদের নেগেটিভ করতে হবে। কী হবে? নো সুনার হ্যাড দ্য ডায়াগনোসিস বিন ডান, এই যে বিন ডান দেন দ্য ডক্টরস স্টার্টেড দ্য ট্রিটমেন্ট। বন্ধুরা এখানে অনেকে কিন্তু ওয়াজ লিখবে, তো এটা বিন উত্তর হবে। কেন? কারণ এই হচ্ছে মানে এটা তো পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড মানে, তো এই যে পাস্ট পারফেক্টের হ্যাড এখানে V3 এই যে, কারণ আমরা জানি ওয়াজ বা ওয়ার যেটা আর কি, এটা তো পাস্ট, এর প্রেজেন্ট হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার আর লাস্টেটা বিন, তো সেই বিনটাই কিন্তু এই যে। এবার দেখো দাগ, হোয়াই ডিড ইউ বাই 2 সাইকেলস? কেন তুমি 2টো সাইকেল কিনেছো? তো দেখো, হোয়াই ওয়ার 2 সাইকেলস বট বাই ইউ, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তো এটা উত্তর হবে। আমরা এখানে চলে যাবো 5 দাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি আনসিন থেকে ওয়ার্ড নিতে হবে। তো ব্রডলি কী হবে? এক্সটেন্সিভলি। আর অ্যাডমিরেশন অ্যান্ড প্রেইজ, এটা কী হবে? অ্যাডুলেশন। তো এটা কিন্তু সঠিক উত্তর হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলো না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও অবশ্যই ভিডিওর ব্যাপারে বা চ্যানেলের ব্যাপারে, এবং তুমি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই পেজটিকে লাইক করে দিও এবং ফলো করে দিও, যাতে এরকম ধরনের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি সবার আগে পেতে পারো। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে টাটা।